মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এটি ক্যান্সারের কারণ। এই সিরিজের প্রথম 3টি গল্পে আমরা যা শুনেছিলাম, ব্যোমকেশ ও অজিত ডুয়ার্সের জঙ্গলে চোরা পাচারকারীদের ধরতে গেলে তাদের দলের প্রধান সেখান থেকে পালিয়ে কলকাতায় সত্যবতীকে অপহরণ করে। বেশ কিছুদিন পর হঠাৎই ব্যোমকেশ এক গারোয়ানের কাছে খবর পেয়ে প্রথমে এলাহাবাদ ও পরে রাজস্থানের উদ্দেশ্যে রওনা দেয়। তবে সেখানে পৌঁছে শেষ রক্ষা হয় না। অপহরণকারীরা সত্যবতীকে নিয়ে বারাণসীগামী ট্রেনে উঠে পড়ে এবং তার পিছু নেয় ব্যোমকেশ। অজিত ও দাসবাবু গোটা স্টেশন চত্বরে ব্যোমকেশকে খুঁজে না পেয়ে বিমর্ষ হয়ে রওনা দেয় গোবর্ধনের বাড়ির উদ্দেশ্যে এবং সেখানেই তাদের সাথে পরিচয় হয় ইন্সপেক্টর সাহানির। ওদিকে বারাণসীগামী দুর্ঘটনার খবর পেয়ে ওরা রওনা দেয় সেই ঘটনাস্থলে। তবে বিশেষ কিছু সুবিধে হলো না তাতে। শেষে কলকাতায় ফিরে যখন হার মেনে নিতে চলেছে, ঠিক সেই সময় দরজায় এসে হাজির হয় চাদরে মুখ ঢাকা এক ব্যক্তি, এবং সে আর কেউ নয়, স্বয়ং সত্যান্বেষী ব্যোমকেশ বক্সী। ওই ট্রেন দুর্ঘটনায় যদি ব্যোমকেশ বেঁচেই গিয়েছিল, তবে সে এতদিন ছিল কোথায়? আর সত্যবতী? অপহরণকারীরা তাকে আবার কোথায় নিয়ে গেল? শেষমেশ কি ব্যোমকেশ পারবে তাকে রক্ষা করতে? এই গল্পের মোড় কোন দিকে ঘুরতে চলেছে জানতে হলে শুনতেই হবে আমাদের আজকের বিশেষ নিবেদন, লেখক সুকান্ত দাশের কলমে সত্যবতী অন্তর্ধান রহস্য সিরিজের এই গল্পটি, মায়ানমারে মৃত্যুভাত। আমরা এখন মায়ানমারে রয়েছি। মায়ানমারের সমুদ্র এলাকার ঢকের কাছে একটা পরিত্যক্ত কারখানার মধ্যে আমরা এখন। কিন্তু এখানে এমন একটা পরিস্থিতির মধ্যে যে আমাদেরকে পড়তে হবে, সেটা কলকাতার ঘরে ব্যোমকেশকে দেখে আমি ভাবতে পারিনি। সেদিন ব্যোমকেশ ঝড় বৃষ্টির মধ্যে যখন বাড়িতে এসে ঢুকছিল, তখন তাকে দেখে আমি চমকে উঠেছিলাম। সে কিন্তু ফিরে এসেছে, সেটাই আমার কাছে সবচাইতে বেশি ছিল। আসলে সত্যবতীর অনুসন্ধান করা মানে মনের জোরটা আরো একবার ফিরে পেয়েছিলাম, যা এখন আস্তে আস্তে আবারও হারিয়ে যাচ্ছে। কারখানাটার বাইরের দিকে আমি, গোবর্ধন আর গোবর্ধনের একজন সঙ্গী পাণ্ডে দাঁড়িয়েছে। সামনের দিক থেকে গুলি ছুটে আসছে। আমরাও গাছের অন্ধকারে গা মিশিয়ে গুলি চালানোর চেষ্টা করছি, তবে সেটা সম্ভব হচ্ছে না, কারণ সামনে অন্ধকারে লম্বা লম্বা গাছ দাঁড়িয়ে আছে। একটা নোনতা হাওয়া সমুদ্রের দিক থেকে বয়ে আসছে, তার সাথে সাথে মাঝে মাঝে সমুদ্রের গর্জন। আমরা যে গাছের আড়ালে লুকিয়েছিলাম তার উপর থেকে হাওয়ার শব্দ ভেসে আসছে। একটা গুলি এসে পাণ্ডের একদম গায়ের পাশ ছুঁতে সে ছুটে পেছনের দিকে গিয়ে লাগলো। আমি শক্ত হাতে রিভলভার ধরে আছি, তবে গুলি চালানোর সুযোগ পাচ্ছি না। আর তারপরে ঘটে গেল এই ব্যাপারটা। পাণ্ডের পায়ে একটা গুলি এসে লাগতেই সে ছিটকে পড়ল। সেটা বুঝতে পারলাম 10-12 জনের একটা দল আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে। বাধ্য হয়ে আমাদেরকে অস্ত্র ফেলতে হলো। আমাদের সবার হাত মাথার উপর তোলা। আমাদের পিস্তলগুলো এই মুহূর্তে কেড়ে নেওয়া হয়েছে। কারখানার ভেতরে 15-16 জন সশস্ত্র মানুষ দাঁড়িয়ে আছে, আর তাদের সামনে একটা চেয়ারে বসে থাকা একজন ব্যক্তি। আর তাকে দেখে মনে হয় তিনি এখানকার মাথা। আর দড়ি দিয়ে বাঁধা রয়েছে সত্যবতী, হীরালাল আর আমার কাছের বন্ধু ব্যোমকেশ। এখনই যা কিছু একটা হয়ে যেতে পারে। সত্যবতীকে নিয়ে ফিরে যাওয়ার জন্য আমরা এখানে এসেছিলাম, কিন্তু এখন বোধ হয় আমরা আর কেউই ফিরে যেতে পারবো না। অন্তত এখানে দাঁড়িয়ে আমার সেটাই মনে হচ্ছে। তবে আমার পকেটে এখনো একটা জিনিস রয়েছে, আর সেটা আমাদের এই বিপদ থেকে বাঁচাতে পারে। কিন্তু আমার পিছনে একজন রক্ষী দাঁড়িয়ে, আর তার হাতে বন্দুক। এই মুহূর্তে আমি কি করব আর না করব তার কিছুই বুঝতে পারছি না। ব্যোমকেশের মুখে কিন্তু বিন্দুমাত্র চিন্তার ভাব নেই। সে যেন বুঝতে পারছে এখানে কি হয়ে চলেছে, আর এখান থেকে মুক্তির উপায় সে জানে। তবে আমার মাথায় কিছুই আসছে না। মাথার ভেতরটা কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে। মনে হচ্ছে এখনই
এখন এই বন্দুকগুলোর গুলিতে আমরা ঝাঁঝরা হয়ে যাব, কেউ জানতেই পারবে না যে আমরা এখানে এসেছিলাম। তবে যদিও ব্যোমকেশ এখানে আসার আগে কলকাতার পুলিশের ওপর মহল আর দাসবাবুকে সমস্যাটা জানিয়ে এসেছে, তবুও এখানে যদি আমাদের ফোন করে তবে সাগরের জলে মৃত ভাসিয়ে দেওয়া হয়, তবে কেউ কোনোদিনও টের পাবে না। এখানে আমরা কিভাবে এলাম তা বলতে গেলে প্রথম থেকে সবকিছু বলা দরকার। প্রথম থেকে মানে সেই কলকাতার সেই ঝড় বৃষ্টির রাতে ব্যোমকেশের আশা থেকে। ব্যোমকেশ ফিরে আসার পরে বেশ কয়েকদিন ধরে কোনো কিছুই আর ভালো লাগছিল না। আসলে সেই ডুয়ার্স থেকে ফিরে আসার পর যা হয়ে চলেছে তার মধ্যে আর ভালো লাগারও কথা নয়। ব্যোমকেশকে এভাবে আমি কখনো দেখিনি, আর তা কিভাবে দেখতে হবে এই কথাটাও কখনো আশা করতে পারিনি। ব্যোমকেশের ক্ষুরধার বুদ্ধি আর উপস্থিত সাহসিকতা দিয়ে কত কেসে, কত জটিল সমস্যায় কিংবা ভয়ানক বিপদের সম্মুখীন দাঁড়িয়েও সে নিজে এবং আমাদেরকে বার করে নিয়ে এসছে। কিন্তু সেই ব্যোমকেশকেই যে আজ এমন অবস্থায় দেখব তা বোধহয় ধারণাও করতে পারিনি। ব্যোমকেশের সাথে প্রথম দেখা হওয়ার সেই দিনটার কথা মনে পড়ে গেল। সেই মেসবাড়িতে আমি বসে রয়েছি বর্ষার ঘরে ডাক্তারবাবুর সাথে, আর ব্যোমকেশ সেই সময় এসে ঘরে ঢুকলো। হ্যাঁ, কিন্তু এখন এই এমন চরম পরিস্থিতিতে আমাদের আগে কখনোই পড়তে হয়নি। প্রত্যেকবার ব্যোমকেশ আমাদের বাঁচিয়ে নিয়ে এসেছে, কিন্তু এইবার আজ দিন তিনেক হয়ে গেল ব্যোমকেশ ফিরে এসেছে। এই 3টে দিনের মধ্যে ব্যোমকেশের সাথে সামনাসামনি বসে আমার তেমন কোনো কথাই হয়নি। প্রথমেই তো আমাকে ডাক্তার নিয়ে আসতে হয়েছিল। তার গোটা শরীরে আঘাতের চিহ্ন, তাছাড়া বেশ ঠান্ডাও লেগে গিয়েছিল। কোনো একটা কারণে বোধহয় বৃষ্টিতে ভেজা কিংবা অন্য কোনো একটা কারণে হবে, তবে আমি সেটার ধারণা করতে পেরেছিলাম অন্য কিছু, কিন্তু সেটা আর খুলে বলিনি। সামান্য ওষুধপত্র আর অর্থের সাথে যে জিনিসটা ব্যোমকেশের শরীরে এই 3 দিনে সারিয়ে দিয়েছিল সেটা হলো ব্যোমকেশের মনের জোর। এমনকি পুটিরামও আমার সাথে মাঝে মাঝেই এসে কথা বলতো। দাদাবাবু, দাদাবাবু, বৌদি মনিকে খুঁজে বার করার জন্য কিছু করো দাদাবাবু, এইভাবে তো আমি আর দেখতে পারছি না। পুটিরামের কথার উত্তরে আমায় চুপ করে থাকতে হয়। কি উত্তর দেব? এই বৃদ্ধ মানুষটাকে যারা এতটা আপন করে নিয়েছে, যে মানুষটাকে কখনো বাইরের কেউ বলে মনে করতে পারিনি, সেই মানুষটার চোখে জল দেখে কি আর তাকে মিথ্যে সান্ত্বনা দেওয়া যায়, নাকি তাকে বলা যায় যে থাক? আমি চুপ করে থাকি। পুটিরামের বোধহয় আমার নীরবতার অর্থ বুঝতে পেরে ঘর থেকে বেরিয়ে যায়। সত্যবতী আজ এই বাড়িতে নেই। ঘরটা কেমন যেন ফাঁকা ফাঁকা মনে হয়। আমার মনে আছে একবার প্রবল জ্বরে আমি দিন 2 জন্য কাবু হয়ে পড়েছিলাম। তখন বৌঠান আর ব্যোমকেশ মিলে রাত জেগে আমার সারাটা ক্ষণ সেবা করেছে। আমার পরিবার ছেড়ে এসেছি আমি অনেক দিন হয়ে গেল। এটা আমার কাছে এক দ্বিতীয় পরিবারের মতোই। আর লিখতে ভালো লাগছে না। ডায়েরিটা বন্ধ করে খোলা জানলার কাছে গিয়ে দাঁড়ালাম। বাইরে রাস্তায় লোকজনের চলাচল করার শব্দ ভেসে আসছে। সেগুলো শুনতে আজ কেন জানি না বড্ড ভালো লাগছে না, অথচ এই জানলার কাছে দাঁড়ালে বেশ মনটা হালকা হয়ে আসতো। এক হাতে জানলাটা ঠেলে বন্ধ করে দিয়ে পিছনের দিকে ঘুরতে দেখতে পেলাম ব্যোমকেশ দরজার কাছে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ শুকনো মুখে একবার হাসার চেষ্টা করে বলল, বড্ড ভয় পেয়ে গেছিল তাই না? আমি প্রথমে কোনো কথাই বলতে পারলাম না। ব্যোমকেশ সেদিকে তাকিয়ে রইল। তারপরই হঠাৎ যেন ঘোর কেটে গেল। এমনভাবে আমি বললাম, এসো, ভেতরে এসো। ব্যোমকেশ আস্তে আস্তে ঘরের ভেতরে ঢুকে বিছানার এক পাশে বসল। আমিও চুপ করে রইলাম। ব্যোমকেশও চুপ করে রইল বেশ কিছুক্ষণ। তারপরে ব্যোমকেশ বলে উঠল, একটা খবর পাওয়া গেছে যে, তবে সেটা... ব্যোমকেশের কথা শেষ হওয়ার আগেই বাইরে থেকে একটা কোলাহল শুনতে পেলাম। আমি এগিয়ে গিয়ে জানলা খুলতে যাব, তার আগেই ব্যোমকেশ বলল, জানলা খুলো না উচিত, বাইরে পরিস্থিতি ভালো নয়, দাঙ্গা চলছে। ব্যোমকেশের কথা শেষ হওয়ার সাথে সাথেই কোথায় যেন একটা বোমা পড়ল। একগাদা মানুষের কোলাহল, চিৎকার এক নিমেষে যেন কানে তালা ধরিয়ে দিল। আর তারপরেই আস্তে আস্তে চারপাশটা একেবারে শান্ত হয়ে এলো। আমি আবারও অবাক হয়ে বললাম, ব্যোমকেশ,
কি হচ্ছে বলো তো বাইরে? যেমনটা হওয়ার কথা ছিল তেমনটাই হচ্ছে অজিত। সাধারণ মানুষকে ভুল বুঝিয়ে সরকার দাঙ্গা তৈরি করছে। এতে কিন্তু সাধারণ মানুষেরই ক্ষতি, অথচ মানুষ সেটা বুঝতে পারছে না। আমি বুঝতে পারছিলাম, দেশ ভাগ হওয়ার পর থেকে এমনটা হয়েই চলেছে। মাঝে মাঝেই এখানে ওখানে দাঙ্গা লেগেই থাকে। সরকার মাঝে মাঝে সেই দাঙ্গা কঠোর হাতে দমন করে বটে, কিন্তু তা সত্ত্বেও মাঝে মাঝেই এখানে ওখানে ছোটখাটো কোনো দল মাথাচাড়া দিয়ে ওঠে। আর তাদের কারো মতে পুরনো স্বাধীনতা না পাওয়া পর্যন্ত এ সমস্ত কিছু চলবেই। তারা নিজের স্বাধীনতার জন্য লড়াই করে কখনোই মাথা ঘামাতে দেখেনি। আর এই মুহূর্তে সেসব নিয়ে মাথা ঘামানোর মতো মন কিংবা সময় কোনোটাই আমার নেই। বোমকেশ আরো কিছুক্ষণ চুপ করে থেকে বলল, গোবর্ধন কেমন আছে অজিত, আর ইন্সপেক্টর সাহানি? বারাণসীতে আর যারা আমাদের সাথে ছিল, আর গোবর্ধনকে তো মনে থাকবেই। আর সেই রাজস্থানের মরুভূমিতে কি করেছিল মনে আছে? গোবর্ধন টেলিফোনে একটা খবর জানিয়েছে, তবে সেই খবরটা থেকে একটা লিড পাওয়া যাচ্ছে অজিত। আমি বোমকেশের মুখে একটা অদ্ভুত ভাব লক্ষ্য করলাম। সে যেন কোনো কিছু নিয়ে খুবই ভাবছে। আর কোনো কিছু খুঁজে পেলে তার মুখে যেমন একটা নতুন ভাব তৈরি হয়, তেমনটাই আমি তার পাশে বসে চুপ করে দেখতে থাকছিলাম। মনে হচ্ছিল সে এইবারে কিছু একটা বলবে। অজিত, তোমার হয়তো মনে আছে, বারাণসীতে তোমরা যাদের অনুসরণ করেছিলে তাদের দলে কিন্তু ছিল মোট 2 জন। তাদের মধ্যে একজন হলেন ঝিমলি আর অন্যজন হলো যাদব। তবে তাদের আসল নাম জানা যায়নি। এই দুটো নামই তারা ব্যবহার করে। তারা বারাণসী থেকে বেরিয়ে যাওয়ার সময় তাদের সাথে শেষবার দেখা হয়েছিল। তবে বারাণসীতে তাদের কেউ একজন সাহায্য করেছিল, তাকে গোবর্ধনার সাহানি খুঁজে বার করেছে। অজিত, বলতেই হবে ইন্সপেক্টর সাহানি কিন্তু আমাদের প্রচণ্ডভাবে সাহায্য করে চলেছেন। আর গোবর্ধনের কথা না হয় বাদই দিলাম, সে যতটা করছে ততটা হয়তো অন্য কেউ করতো না। তবে ওদের মাধ্যমে একটা খবর জানা গেছে। কিন্তু বোমকেশ, এই বাড়িতে তাহলে আমার উপর আক্রমণটা করলো কে? আর তোমার ডায়েরিটা? ডায়েরিটা আমি আমার সাথে রেখেছিলাম। জলে নামতে ওটা ভিজে গেলেও হারায়নি অজিত। আমার মনে হয় ওটার খোঁজেই কিংবা অন্য কোনো কারণে তোমার উপর হামলা হয়েছে। খবরটা কি সেটা আগে বলো। গোবর্ধনের সাহানিকে আমি আমার সাথে কাজ করতে দেখেছি। আমি জানি যে তারা যতটা সাহায্য করেছেন ততটা হয়তো অন্য কেউই করতো না। কিন্তু আসল কথাটা কি সেটা বলো। ওরা 2 জন সত্যবতীকে নিয়ে বারাণসী থেকে বেরিয়ে অন্য একটা জায়গায় রওনা হয়েছে। আর সেটা কোথায় তুমি ধারণা করতে পারবে না অজিত। কোথায় বলো তো? আবার কি তারা ডুয়ার্সে ফিরে গেছে? এটাই তো সমস্যা অজিত। আমরা প্রথম থেকে ভেবে আসছি সবকিছুর পেছনে রয়েছে হীরালাল। ওই জঙ্গলে তার গন্ডারের শিংগুলো লুকিয়ে রাখার জায়গাটা আমি দেখেছি, আর সেখান থেকে সেগুলো সরিয়ে ফেলার জন্য তার কাজের সমস্যা হয়েছে। আমারও তাই মনে হয়েছে। সে সত্যবতীকে অপহরণ করে তার বিনিময়ে নিজের গন্ডারের শিংগুলো ফেরত চাইবে। কিন্তু হীরালালের ক্ষমতা এত বড় নয়। সে কলকাতায় এসে সত্যবতীকে অপহরণ করাতেই পারে, কিন্তু তারপরে তাকে নিয়ে রাজস্থান, বারাণসী আর তারপর আরও কোথাও রওনা দেওয়ার মতো ক্ষমতা কিংবা অর্থ এ কোনোটাই কিন্তু তার নেই। এখানে আমার মনে হচ্ছে বোমকেশ অন্য কেউ রয়েছে। বোমকেশের কথায় আমি অবাক হলাম। তাহলে এই সমস্ত কিছুর মধ্যে আরও কেউ রয়েছে, কিন্তু সেটা কি করে হয়? আর সত্যবতীকে অপহরণ করার পিছনে তাদের কারণটা কি থাকবে? কয়েক বছর আগে একটা আন্তর্জাতিক পর্যায়ের অপরাধীকে আমি বেশ ধরেছিলাম। কলকাতা বন্দরে তাদের কিছু গোপন কাজকর্ম চলতো, এবং যতদূর খবর পেয়েছিলাম তাদের একটা গোটা দল ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে অজিত। আমি ভেবেছিলাম ব্যাপারটা সেখানে চাপা পড়ে গেছে, কিন্তু তারপরেও মনে হচ্ছে গোটা দলটার কাজকর্ম চলছে। আর আমার মনে হয় তারাই এর পেছনে রয়েছে, কারণ তারা না থাকলে অন্য কারোর পক্ষে এতটা করা সম্ভব নয়। আচ্ছা, এটাই কি তোমার খবর বা অন্য কিছু? জি, তুমি হয়তো জানো, আমার এই সত্য অনুসন্ধানের জন্য পুলিশ ছাড়াও আরও অনেকের উপর নির্ভর করতে হয়। আমার বেশ কিছু লোক চারিদিকে ছড়িয়ে থাকে, যারা আমায় বিভিন্ন দেশের খবরাখবর এনে দেয়। তাদের মারফত আমি একটা ব্যাপার জানতে পেরেছি। সত্যবতীকে কলকাতা থেকে অপহরণ করিয়েছিল কিন্তু হীরালাল, তবে তারপর সত্যবতীকে তার কাছ থেকে অন্য কেউ সরিয়ে নেয়। আমি এবার আরো অবাক হলাম। সেভাবেই বললাম, তাহলে এখন সত্যবতী কোথায় আছে সেটা কি তুমি জানো কিছু? আমার সামান্য অনুমান আর গোবর্ধনের দেওয়া খবরের উপর ভিত্তি করে আমার মনে হচ্ছে তারা এখন মায়ানমারের দিকে গেছে। মায়ানমার? হ্যাঁ জি, তবে আরও একটা অনুমান আমার হচ্ছে, ওই দলটা এখন 2 জন নয়,
আরও বেশি কেউ আছে, আর তাদের পেছনে আরও একটা দল হয়তো অনুসন্ধান করছে। আর সেই দলটার কেন্দ্রে রয়েছে হীরালাল। সেও সত্যবতীকে আরও একবার অপহরণ করতে চায়, কারণ সত্যবতী তার কাছে না থাকলে তার গন্ডারের শিং কখনোই ফেরত পাবে না। তাহলে এখানে এবার আমাদের কি করণীয়? ব্যোমকেশ আমার দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল, তারপর বলল, তুমি যদি চাও তাহলে আমরা মায়ানমারের দিকে রওনা দিতে পারি অজিত। অবশ্যই যদি তুমি মনে করো, কারণ এতে বিপদ বিস্তর রয়েছে। আমি জানি তুমি অনেক কেসে আমার পাশে দাঁড়িয়ে বিপদের মোকাবিলা করেছো, কিন্তু এই ব্যাপারটা আলাদা, আর ব্যাপারটা সত্যবতীকে নিয়ে। তাই তুমি না চাইলে তোমায় আমি জোর করতে পারবো না। এই মুহূর্তে ব্যোমকেশের এমন একটা কথায় আমার সামান্য রাগই হলো। তাই বললাম, আচ্ছা তুমি আমায় কি ভাবো বলো তো? বৌঠান বিপদে আছে বলে আমি পিছনে সরে যাব, তোমার সাথে আমি থাকবো না, এটা তুমি ভাবতে পারলে ব্যোমকেশ? শুধু মায়ানমার কেন, যদি আমাদের দেশের বাইরেও যেতে হয় তাহলেও আমি তাতেও রাজি আছি। এখন বলো যে আমাদের পরিকল্পনাটা কি? আর এক্ষেত্রে তো আমাদের সরকারের কিংবা আইনের ওপর তোমার সাহায্য লাগবে। সেই ব্যবস্থাগুলো কি তুমি করেছো? তুমি রাজি আছো যখন আমি আজকের মধ্যেই সব ব্যবস্থা করে ফেলবো। তবে গোবর্ধনের জন্য অপেক্ষা করতে হবে। সে রওনা দিয়ে দিয়েছে, আশা করছি কালকের মধ্যে সে এসে পৌঁছবে। গোবর্ধনকে আমাদের প্রয়োজন। অজিত, তার বয়স কম হতে পারে, কিন্তু তার সাহস অনেক বেশি, আর তাছাড়া তার লোকজনের ক্ষমতাও বেশ ভালোই রয়েছে সেখানে। ঠিক আছে, তুমি ব্যবস্থা করে নাও। কাল গোবর্ধন এলেই আমরা বেরিয়ে পড়বো তাহলে। ব্যোমকেশ ঘর থেকে বেরিয়েই যাচ্ছিল, তারপর হঠাৎ দরজার কাছে দাঁড়িয়ে আমার দিকে ঘুরে তাকিয়ে একটা অদ্ভুত গলায় প্রশ্ন করলো, অজিত, তোমার কি মনে হয় এই সমস্ত কিছুর জন্য আমি দায়ী? সত্যবতীর এই অবস্থার জন্য কি তুমি আমাকে দায়ী মনে করো? আমি ব্যোমকেশের কথায় অবাক হয়ে গেলাম। প্রথমে কিছুই বলতে পারলাম না, কিন্তু তারপর বললাম, ব্যোমকেশ, বৌঠানকে ফিরিয়ে আনার জন্য আমাদের যা যা করতে হয় সমস্ত কিছু করতে আমি রাজি আছি। তবে নিজেকে দোষারোপ করো না, যা হয়েছে সবকিছু একটা দুর্ঘটনা। তুমি অন্তত শক্ত থাকো। তুমি এখন আমাদের একমাত্র ভরসা। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, তারপর নিজের ঘরের দিকে চলে গেল। আমি বুঝতে পারছিলাম আবার কিছু একটা আমাদের জন্য অপেক্ষা করছে। বারবারই মনে হচ্ছিল যাই হয়ে যাক না কেন, সত্যবতীকে যেন ভালোভাবে ফিরিয়ে আনা যায়। গোবর্ধন এসে পৌঁছালো পরের দিন সকালে। গোবর্ধনের সাথে ব্যোমকেশের এর মধ্যেই টেলিফোনে কথাবার্তা হয়েছে। আমাকে দাসবাবুর সাথেও কথাবার্তা হয়েছে। সত্যি বলতে তার সামনে গিয়ে দাঁড়ানোর মতো সাহস কিংবা ইচ্ছে আমার হয়নি, তাই আমি আর যেতে পারিনি। তবে যখন গোবর্ধন আমাদের বাড়িতে এসে পৌঁছলো, তখন আমরা তিনজন মিলে বসলাম ব্যোমকেশের ঘরে। বেশ কিছুক্ষণ চুপ করে বসে রইলাম। গোবর্ধনকে দেখে মনে হচ্ছিল সে নিশ্চয়ই কিছু একটা ব্যাপার জানতে পেরেছে। আমাদের মতো তাকে অতটা চিন্তিত বলে মনে হচ্ছিল না। মনে হচ্ছিল তার মধ্যে কোনো একটা উত্তেজনা যেন কাজ করছে। বেশ কিছুক্ষণ চুপ করে থাকার পর আমি প্রশ্ন করলাম, আচ্ছা গোবর্ধন, তুমি কি কিছু জানতে পেরেছ? ব্যোমকেশ বলল, তুমি নাকি কিছু জানতেও পারো। গোবর্ধন আমার দিকে ঘুরে বসলো, তারপরেই বলতে শুরু করলো, অজিতবাবু, আপনারা যেদিন চলে গেলেন, আরে মনে আছে আপনাদের ট্রেনে উঠিয়ে দিয়ে আমি আর পুলিশ ইন্সপেক্টর ফিরে গেলাম, তারপর তো আপনারা চলে এলেন ওখান থেকে। পুলিশ ইন্সপেক্টর ওই যারা কি বৌদিকে অপহরণ করে নিয়ে গেছিল তাদের ব্যাপারে খোঁজ খবর করছিল। এমনকি বানারসের ঘাটেও আমরা খোঁজ খবর নিয়েছিলাম, মনে আছে। আমরা খুঁজে পেলাম না। পরে দেখা গেল ঘোড়ার গাড়িতে করে ওরা চলে গেল আমাদের সামনে দিয়ে। তো পরদিন পুলিশ ইন্সপেক্টর ওই ঘোড়ার গাড়ির চালকের সাথে কথাবার্তা বলেছিল। তখনই জানা গেছে যে ওরা ওখান থেকে আবার স্টেশনে ফিরে গেছে। তারপর স্টেশনে ওদের নিতে কেউ একটা এসেছিল। সেখান থেকে কোনোভাবে ওরা মায়ানমারের দিকে যাবে বলেছিল। তবে এই ব্যাপারটা ইন্সপেক্টর ভালোভাবে বলতে পারেনি। যতটা ঘোড়ার গাড়ির লোকটা শুনেছিল ততটাই। তারপর আমিও তাদের সাথে কথা বলি, এমনকি মোটামুটি 2 দিন আমরা খোঁজ খবর চালাই, বুঝলেন। তো খোঁজ খবর চালিয়ে আমাদেরও মনে হয়েছে ওরা মায়ানমারের দিকেই গেছে। আর যে লোকটা ওদের স্টেশনে নিতে এসেছিল তাকে ধরা গেছে, আর মারের মুখে সে সব কিছু স্বীকার করে ফেলেছে। যতদূর বলেছে তাতে বোঝা যায় ওরা কোনোভাবে নেপাল হয়ে বার্মার দিকে যেতে চাইছে, মানে মায়ানমারের দিকে।
কিন্তু সেখানে গিয়ে কি করবে সেটা ওরা জানে না। আর আমরা যাদের দেখেছিলাম, একজন পুরুষ একজন মহিলা, ওরাই রয়েছে। তবে ওদের সাথে ট্রেনে আর একজন উঠেছে। আমার কিন্তু একটা কথা মনে হয় ব্যোমকেশদা। ব্যোমকেশ মাথা নাড়তেই গোবর্ধন বলতে শুরু করলো আবারও। আমার মনে হয় এই গোটা দলটার কোনো একটা বড় পরিকল্পনা রয়েছে। না হলে তোমরাই ভেবে দেখো না, কলকাতা থেকে প্রথমে রাজস্থান, তারপর সেখান থেকে বারাণসী হয়ে এরা এখন মায়ানমারের দিকে যাচ্ছে। এর জন্য অনেকটা বড় দল থাকা দরকার। আমার মনে হয় ওদের লোকজন সব জায়গায় ছড়িয়ে আছে। আর ব্যোমকেশদা, তোমার ওই ডুয়ার্সের কাজ আমার মনে হচ্ছে। আমারও সেটাই মনে হচ্ছে গোবর্ধন, তবে এখন আর সময় নষ্ট করার মতো প্রয়োজন নেই। তুমি যখন এসেই গেছো, চলো বেরিয়ে পড়ি। আমাদের প্রথমে নেপাল যেতে হবে, সেখানে আমাকে একজন সাহায্য করবে, কারণ ওদিকটা আমার খুব ভালো চেনা নেই। নেপাল থেকে লোকটি আমাদের সাথে থাকবে, আর তার সাহায্যে আমরা মায়ানমার চলে যেতে পারবো। তবে একটা কথা মাথায় রাখতে হবে, এই সময় কিন্তু দেশের পরিস্থিতি ভালো নয়। আমরা কিন্তু অন্য কোনো ঝামেলায় জড়িয়ে পড়বো না, সেটা কিন্তু মাথায় রাখবে গোবর্ধন। গোবর্ধন হঠাৎ করে সামান্য মাথা নিচু করে ফেলল। আমি বুঝতে পারলাম গোবর্ধন আসলে একটু চঞ্চল প্রকৃতির, আর সেই কারণেই ব্যোমকেশকে এই কথাটা বলল। আমরা এরপর তৈরি হয়ে নিয়ে বেরিয়েও পড়লাম, কিন্তু তখনও জানতাম না যে আমাদের জন্য কি বিপদ অপেক্ষা করছে মায়ানমারে। দুর্গম পথ, এই শব্দটা বোধ হয় আমাদের এই কলকাতা থেকে নেপাল আসা পর্যন্ত না থাকলেও নেপালের পর থেকে শুকরিয়া ছাড়তে শুরু করে। এর মাঝে বলার মতো লোকেদেরকে কিছুই ঘটেনি। গোটা পথেই গোবর্ধন আর ব্যোমকেশ সেই দলটার কথা নিয়ে আলোচনা করতে লাগলো। আমি বুঝতে পারছিলাম সেই দলটার হাত অনেকটাই বড়, আর তারা সব জায়গায় ছড়িয়ে আছে। কিন্তু সেদিন যদি বারাণসীর ঘাটে আমরা আরেকটু আগে বুঝতে পারতাম যে ঘোড়ার গাড়িতেই সে রয়েছে, তাহলে হয়তো আজ আমাদেরকে এতটা সমস্যায় পড়তে হতো না। যাকে যা হওয়ার হয়ে গেছে। এর মাঝে ব্যোমকেশ গোবর্ধনকে তার কথা বলল, যেটা সে বাড়িতে এসে আমাদেরকে বলেছিল। সেদিন বাড়ি ফেরার পথে বেশ কিছুক্ষণ থমকে বসেছিল সে, তারপর বলেছিল, একটুর জন্য যদি ট্রেন দুর্ঘটনাটা সেদিন না হতো, তাহলে আমি ওদের ধরেই ফেলেছিলাম। আমার সাথে মাত্র একটা কামরা জুড়ে ছিল ওরা। সামনের স্টেশনে সেই সন্ধ্যা থেকে নেমে পরের কামরায় গিয়ে উঠবো এমন ভেবে নিয়েছি, তখন একটা জোর শব্দ, তার সাথে ছিটকে গিয়ে পড়লাম আমরা। বাইরে ছিলাম, তাই তো দরজার বাইরে গিয়ে আমি পড়লাম। কিছুক্ষণের জন্য জ্ঞানও হারিয়েছিলাম মনে হয়। তারপর যখন জ্ঞান ফিরলো, দেখতে পেলাম সত্যবতীকে নিয়ে ওরা নৌকোর দিকে যাচ্ছে। ওদের পিছু নিলাম, তবে ওরা নৌকো নিয়ে ততক্ষণে বেরিয়ে পড়েছে। ঘাটে আর কোনো নৌকো ছিল না, তাই একরকম বাধ্য হয়ে জলে নামতেই ওরা প্রথমে গুলি শুনলাম, কিন্তু জলের মধ্যে সাঁতার কাটতে কাটতে গুলি ছোড়া যায় না। তাছাড়া ট্রেন দুর্ঘটনায় মাথায় পায়ে সামান্য আঘাত লেগেছিল, সেটা বড্ড ভোগাচ্ছিল, তাই জলের মধ্যে বেশিক্ষণ সাঁতারও কাটতে পারিনি। সবসময় বুঝতে পারছিলাম ডুবে যাচ্ছি। তারপর আর কিছু মনে নেই। যখন জ্ঞান ফিরলো, একটা ঘাটের ধারে পাথরের মধ্যে আমি আটকে রয়েছি। তারপর সেখান থেকে উঠেছি, কিভাবে কলকাতা পর্যন্ত ফিরেছি তা মনে নেই। আমি জানতাম তোমরা ওদের পিছনে দৌড়েছ, কিন্তু তোমাদের খুঁজে পাওয়াটাও তখন সম্ভব ছিল না। একটা হাসপাতালে আমার বেশ কয়েকদিন কাটাতে হয়েছে। তারপর সেখান থেকে খোঁজ খবর নিয়ে জানতে পারলাম তোমরা কলকাতায় ফিরে এসেছো, তাই বাধ্য হয়েই ফিরে এলাম। ব্যোমকেশ গোবর্ধনকে সবকিছুই খুলে বলল। শুনতে শুনতে গোবর্ধনের দুই চোখ গোল হয়ে উঠেছে। সে এক সময় বলল, ব্যোমকেশদা, ইস, যদি আমি ওখানে থাকতাম তাহলে একটা না একটা ঠিক গুলি করতাম, তুমি দেখে নিতে। গোবর্ধন, আমি জানি তুমি আমি অনুসরণ করার চেষ্টা করো। আমি এটাও মানি তুমি একজন ভালো সত্যান্বেষী হয়ে উঠবে একদিন। তবে সবসময় উত্তেজনায় কোনো কাজ করতে যাবে না। মাথা ঠান্ডা করে কাজ করতে হবে, বুঝলে? আমাদের এই পথে মাথা ঠান্ডা রাখাটা খুব জরুরি, কারণ উত্তেজনায় রাগ কিন্তু কোনো প্রকারভাবে নিয়ন্ত্রণ করা যায় না। এখন আমাদের পরবর্তী পদক্ষেপ নিয়ে ভাবতে হবে। তুমি কি কিছু ভেবেছো? নেপালে আমার চেনা একজন রয়েছে, তবে তার সাথে আমার একবারই দেখা হয়েছিল। আমায় একবার একটা কাজে নেপালে যেতে হয়েছিল, তখন তার সাথে বেশ কিছুটা সময় কাটিয়েছি। আমাদের সে সাহায্য করলেও করতে পারে। আমরা নেপাল থেকে কিন্তু কিছুই পাবো না গোবর্ধন, আমাদের যেতে হবে মায়ানমার। সেখান থেকে এত বড় জায়গায় ওদের দলটাকে খুঁজে বার করা সহজ হবে না। যতটা শুনেছি ব্যোমকেশদা, সেদিকেও কিন্তু এখন যোগাযোগ চলছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়, তার মধ্যে
আমাদের কাজটা সহজ হবে না। কোনো একটা সূত্র তো থাকবে গোবর্ধন, ওদের নেপাল থেকেই যেতে হবে। আর তোমার লোক যদি ভালোভাবে খোঁজ খবর নেয় তাহলে একটা খবর জানা যাবে, আর সেটা ধরেই আমরা যা করার করবো। দেখো ব্যোমকেশ, আমরা কিন্তু শুধু শুধু ওদের পিছনে ছুটে কোনো ভুল করছি না। ভেবে দেখো, ওরা কিন্তু ওদের পরিকল্পনা যখন তখন বদলাতে পারে, কারণ ওদের কাছে সমস্ত জায়গাগুলোই হাতের তালুর মতো চেনা। কিন্তু আমাদের জন্য কিন্তু সেটা নয়। আমরা লোকাল কারো সাহায্য না পেলে কিছুই করতে পারবো না। নেপালে পৌঁছে পান্ডা মানে গোবর্ধনের সেই চেনা লোকটার সাথে দেখা করা যাক, তারপর না হয় ভাবা যাবে। আমরা কথাবার্তা বলে চলেছি, এমন সময় ট্রেনের ভেতরে একটা লোক হঠাৎ করে দরজা দিয়ে আমাদের দিকে এগিয়ে আসতে লাগলো। আমি আর ব্যোমকেশ তার দিকে তাকাতে সে হঠাৎই পকেট থেকে রিভলভার বার করলো, আর ব্যোমকেশ মাথা নিচু করতেই হঠাৎ করে একটা গুলি এসে লাগলো ঠিক পিছনে। আমরা উঠে গিয়ে তাকে ধরতে যাব, তার আগেই একটা অদ্ভুত কাজ করলো সে। আসলে ট্রেনটা এখানে সামান্য গতি কমিয়ে এনেছিল। সে সেই ফাঁকে ট্রেনের খোলা দরজা দিয়ে লাফ দিয়ে পড়লো বাইরের ঘাস জমির ওপর। আমরা তিনজন তাড়াতাড়ি দরজার কাছে গিয়ে দাঁড়ালাম, কিন্তু ততক্ষণে সে অনেকটা দূরে চলে গেছে। অঙ্কুশ একবার গুলি চালাতে গিয়েও কি একটা ভেবে যেন আর গুলি চালালো না। আমাদের কামরার ভেতর যে কজন ছিল সবাই একেবারে ভয়ে আমাদের দিকে তাকাতেই ব্যোমকেশ বলল, বোধহয় চুরি ডাকাতির উদ্দেশ্যে ট্রেনে উঠেছিল। আমার কাছে পিস্তল রয়েছে, তাই দেখে ভয় চলে গেছে। আসলে আমরা পুলিশের লোক, আমরা একটা কেসের জন্য যাচ্ছি। এর চেয়ে বেশি ব্যোমকেশকে আর কিছুই বলতে হলো না। তবে ব্যোমকেশের মুখটা দেখলাম কেমন যেন চিন্তিত হয়ে রইল। আচ্ছা ব্যোমকেশদা, আমরা নেপাল যাচ্ছি এটা ওরা কি করে জানলো? গোবর্ধন, ওরা অনেক বড় কোনো একটা পরিকল্পনা করেছে। তার কিছুটা আমি হয়তো আন্দাজ করতে পারছি, তবে ওখানে গিয়ে না। পৌঁছানোর আগে কিছুই অনুমান করা ঠিক হবে না, বুঝলে? আগে আমাদের সত্যবতীকে খুঁজে বের করতে হবে, তার আগে আর অন্য কিচ্ছু নয়। গোবর্ধন কাজ করে খুব সুন্দরভাবে তার চীনা লোকটি আমাদের স্টেশন থেকে নিতে এলো। তারপর তার বাড়িতে গিয়ে পৌঁছে বিশ্রাম নিয়ে আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। তবে সত্যি বলতে ব্যোমকেশ কিছুই খেলো না। তবু গোবর্ধনের আমার জোরাজুরিতে সামান্য কিছু তাকে খেতেই হলো। এরপরে গোবর্ধনের সেই বন্ধু হর্ষিত পান্ডে আমাদের খবর দিল যে নেপালে সেই দলটা রয়েছে, আর তাদের সাথে বাইরে থেকে কয়েকজন এসেছে। এই খবরটা একটা গোপন সূত্রে জানা গেছে, তবে তার চেয়ে বেশি কিছু আপাতত জানা যায়নি। তবে পান্ডের কাছে আরো একটা খবর ছিল যে ওরা আজ রাতের মধ্যেই মায়ানমারের দিকে রওনা দেবে। লোকাল পুলিশের সাহায্য আমরা পেলাম না, তার জন্য অনেক সরকারি অর্ডার এবং কাজকর্ম করতে হবে, তবে তার সময় আমাদের নেই। তাই জন্যই আমাদের নতুন দল, আমি, গোবর্ধন, ব্যোমকেশ আর পান্ডে সেদিন একটা গাড়ি ভাড়া করে গেলাম, যেখানে ওই দলটার থাকার কথা ছিল ঠিক সেখানে। কিন্তু পাখি যতক্ষণ পর্যন্ত তারা সেখানে কেউ ছিল না। আশেপাশের কয়েকজন লোকেদের কাছ থেকে জানা গেল মাত্র কয়েক ঘন্টা আগে তারা এখান থেকে চলে গেছে। আমার কেমন জানি মনে হলো আমাদের এখানে আসার খবরটা ওরাও পেয়ে গেছিল। না হলে রাতে এখান থেকে ওদের যাওয়ার কথা ছিল, তাও এত তাড়াতাড়ি ওরা চলে গেল কেন? সে কথাটা আমি ব্যোমকেশকে বলতেই ব্যোমকেশ বলল, তুমি ঠিকই ধরেছ অজিত। ওদের লোকজন যখন চারিদিকে ছড়িয়ে আছে, তাহলে আমরা এখানে আসার সাথে সাথে ওরা খবরটা পেয়ে গেছে। কিন্তু এইভাবে তো ওদের আমরা ধরতে পারবো না। এখন কি করা যায় পান্ডে? सर अभी तो मेरे दिमाग में कुछ नहीं आ रहा है। हम एक काम कर रहे हैं, म्यांमार में खबर ले रहे हैं, उसके बाद हम म्यांमार चले जाएंगे। थोड़ा वक्त लगेगा, लेकिन सर एक जन पीछे पीछे आ रहा है, उनके साथ आपका कुछ लफड़ा हुआ है क्या? গোবর্ধন যখন পান্ডেকে সমস্যাটা খুলে বলল, সেটা শুনে সে বলল, भाभी जी, अच्छा सर, हम आपका मदद करेगा। गोवर्धन को लेके जा रहा हूं और पूरा इलाका छानबीन करके आपको खबर कर दूंगा। আমি আর ব্যোমকেশ ঘরের ভেতরেই রইলাম। অচেনা একটা জায়গায় বাইরে গিয়ে আমাদের করার মতো কিছুই নেই। ব্যোমকেশকে বেশ চিন্তিত বলেই মনে হলো। তবে এর মধ্যে বাড়ির বাইরে আমরা দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ একটা স্থানীয় বাচ্চা ছেলে আমাদের দিকে এগিয়ে এলো। তারপরেই ব্যোমকেশের হাতে একটা কাগজ গুজে দিয়ে চলে গেল। ব্যোমকেশ আর আমি অবাক হয়ে ওর মুখের দিকে তাকালাম।
তারপরেই ব্যোমকেশ কাগজটা খুলতেই দেখতে পেলাম তাতে লেখা রয়েছে, ফিরে যাও, না হলে কিন্তু মায়ানমার থেকে কাউকে জীবিত ফিরে যেতে দেব না। লেখাটা পড়তে পড়তে ব্যোমকেশের মুখ শক্ত হয়ে এলো। তারপর এসে বলল, ওটা হীরালালের কাজ নয় অজিত। হীরালাল এতটা সাহস পাবে না, আর এইখানে এসে এত বড় পরিকল্পনাটাকে কাজে লাগানো তার একার কাজ নয়। নিশ্চয়ই তার উপরে কেউ আছে। পাণ্ডে আর গোবর্ধন সব ব্যবস্থা করে ফেলল। সেদিন রাতেই আমরা বেরিয়ে পড়লাম মায়ানমারের উদ্দেশ্যে, কারণ বেশি সময় লাগবে আর রাতে আমরা তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো। নেপাল থেকে সরাসরি মায়ানমার যাওয়ার ঝামেলা রয়েছে। নেপাল থেকে আমাদের প্রথমে ভুটান হয়ে তারপর মায়ানমার যেতে হবে। তার জন্য বেশ কিছু সরকারি কাগজপত্র প্রয়োজন, যেগুলো ব্যোমকেশ নিজের সঙ্গে করেই নিয়ে এসেছিল। এর মধ্যে একজন বেরিয়েছিল, আমি বুঝতে পেরেছিলাম সরকারি তরফ থেকে কিছু কাগজপত্রের ব্যবস্থা সে করে নিয়ে এসেছে। সেগুলোর সাহায্যে আমরা 4 দিনের মধ্যে পৌঁছে গেলাম মায়ানমারে। তবে এত কষ্ট করেও আমাদের মায়ানমারে পৌঁছে যে অভিজ্ঞতার মুখোমুখি হতে হলো তার বলার অপেক্ষা রাখে না। আমরা গাড়ি ছাড়িয়ে নামতে যাব, তখন বেশ সঙ্গে সঙ্গে হয়ে এসেছে। গাড়ি থেকে নেমে আমরা দাঁড়িয়ে রয়েছি। হঠাৎ করে সামনের একটা পাহাড়ের ঢালের মতো জায়গা থেকে সশস্ত্র কয়েকজন বেরিয়ে এলো। আমরা তাড়াতাড়ি গাড়ির পেছন দিকে লুকোলাম, কিন্তু তারা ততক্ষণে বন্দুক বার করে আমাদের গাড়ি লক্ষ্য করে হামলা শুরু করেছে। ভয়ে উৎকণ্ঠায় আমরা প্রথমটা কেমন যেন থমকে গেছিলাম। তারপর আমাদের পিস্তলগুলো বেরিয়ে এলো। আসলে যেখানটা আমরা গাড়ি থামিয়েছিলাম তার একদিকে ছোট একটা পাহাড়, অন্যদিকে সামান্য নিচে পাহাড়ি জমি থেকে ঢাল মতো রয়েছে। এমনিতে অন্ধকার মতো, তার উপর পাহাড়ি জায়গা। আমরা একদম পাহাড়ের ঢালের দিকে গড়িয়ে আড়ালে লুকিয়েছিলাম। যদি একটু এদিক ওদিক হয় তাহলেই কিন্তু আমরা পাহাড়ের খাদের নিচে গড়িয়ে পড়ব। তাই খুব সাবধানে সেভাবেই রইলাম। এমন একটা অবস্থায় আমরা দাঁড়িয়ে রয়েছি যে আমাদের সামনে গুলির লড়াই চলতে লাগলো, কিন্তু হতাহত কেউই হলো না। এক সময় ব্যোমকেশ গুলি মেরে আমাদের গাড়ির পাশ দিয়ে বেরিয়ে যাওয়ার চেষ্টা করতে তার দিকে গুলি চলল। কোনো মতেই যখন আমরা বেরোতে পারছি না, তখন পাণ্ডে এক অদ্ভুত কাজ করলো। সে গাড়ির ভেতর আস্তে আস্তে ঢুকে গিয়ে গাড়ির সামনের দিক থেকে এগিয়ে গিয়ে তারপর গাড়ির কাঁচ তুলে দিয়ে ওদের গাড়ির চাকায় গুলি করলো। গুলি করার সাথে সাথেই ওরা চমকে গিয়ে গাড়ির দিকে তাকালো। ওই সামান্য সময়ের মধ্যেই গোবর্ধন, ব্যোমকেশ দুপাশ থেকে বেরিয়ে এসে ওদের দিকে গুলি চালাতে লাগলো। আমরা বুঝতে পারলাম আমার অনেক ভঙ্গ দিয়ে গাড়িটা ছেড়ে পাহাড়ের ঢালের উপরের দিকে উঠতে শুরু করেছে। তবে পাহাড়টা খুব একটা বড় নয়। আসলে এটা পাহাড় নয়, সামান্য ছোট্ট একটা জমি মতো। তোরা পাহাড়ের ঢাল বেয়ে উঠতে শুরু করেছে দেখে আমরা গুলি চালাতে লাগলাম, কিন্তু তখন অন্ধকার হয়ে এসেছে, ভালোভাবে বোঝা যায় না। তার মধ্যেও একজনের চিৎকার শোনা গেল, আর তার শরীরটাও ঢাল বেয়ে নেমে আমাদের সামনে গড়িয়ে পড়ল। বাকিটা ততক্ষণে পাহাড়ের ছোট পাহাড়ের ঢাল বেয়ে ওপারে নেমে গেছে বোধ হয়। কিন্তু আমরা সেদিকে না গিয়ে পড়ে যাওয়া লোকটির কাছে গেলাম। তার পরনে স্থানীয় পোশাক, তার পেটে গুলি লেগেছে। স্পষ্টই বোঝা যাচ্ছে আর বেশিক্ষণ বাঁচবে না সে। তাই ব্যোমকেশ দ্রুত বলল, কে পাঠিয়েছে তোমাদের? লোকটা কোনো উত্তর দিচ্ছে না দেখে গোবর্ধন তার বন্দুকের নলটা লোকটার কপালে ঠেকিয়ে ধরল। বলল, তাড়াতাড়ি বল, নইলে কিন্তু এক্ষুনি খেল খতম করে দেবো। লোকটা তখন যন্ত্রণায় কাতরাচ্ছিল। সেই অবস্থাতেই সে একটা নাম্বার বলল, নাম্বার 13 বা নাম্বার 13। কিন্তু আমি দেখলাম সেই নাম্বারের কথা শুনেই ব্যোমকেশের মুখে কেমন চিন্তার ভাঁজ দেখা দিল। লোকটাকে কিন্তু আর বাঁচানো গেল না। সে একটু পরেই ছটফট করতে করতে মারা গেল। আমরা তাকে সেখানে রেখেই গাড়ি নিয়ে চলে এলাম আমাদের গন্তব্যে। মায়ানমারে পৌঁছে কিন্তু আমরা যার দেখা পেলাম তাকে আমরা এখানে দেখব বলে আশা করিনি। সেখানে পৌঁছে পাণ্ডে এবং গোবর্ধনের সাহায্যে স্থানীয় কিছু লোকেদের সাথে কথা বলে আমরা একটা ঘর ভাড়া নিলাম। গোবর্ধনের সাথে ব্যোমকেশ বেরিয়েছে, পাণ্ডে আর আমি ঘরে রয়েছি। এখান থেকে আমাদের পরবর্তী কাজ কি হবে সে সমস্ত বিষয় নিয়ে খোঁজ খবর নিতে গেছে ওরা। তার একটা সন্দেহ ছিল যে
এই দলটার কাজ ডকের কাছাকাছি কোথাও হবে, কারণ ব্যোমকেশ তার একটা অনুমানের কথা আমায় কাল রাতেই বলেছে। তবে বলেছিলাম না যে এই একবার একটা বেশ আন্তর্জাতিক স্তরের অপরাধ আমি আটকেছিলাম, আর সেটা কিন্তু ডক সংক্রান্তই ছিল। তাই আমার মনে হয় ওরা মায়ানমারের ডকের কাছাকাছি কোথাও একটা আস্তানা গাড়বে। আর সত্যি বলতে সেই কেসটার সাথে মায়ানমারের একটা সম্পর্ক ছিল, আর এই 13 নম্বরটা আমি তখনই একবার শুনেছিলাম। তবে এই মুহূর্তে ব্যাপারটা ঠিক মনে পড়ছে না, আমার একটু সময় লাগবে। কিন্তু ব্যোমকেশদা, সেই ট্রেন থেকে এত পর্যন্ত আমাদের উপর ওদের দল যে নজর রেখে চলে যাচ্ছে, কিন্তু সমস্যাটা হলো তারা যোগাযোগ করছে কিভাবে? ওরা যোগাযোগ করছে না অজিত, ওরা জানে আমরা ঠিক এই পথেই আসবো, আর তাই ওরা ওই পথেই তাদের লোকদের অপেক্ষা করতে বলছে কিংবা লোক পাঠিয়ে দিচ্ছে। আর এখন তো টেলিফোন রয়েছেই, টেলিফোনে ঠিক যোগাযোগ করে নেওয়া যায়। তবে যেখানে টেলিফোন পৌঁছতে পারে না সেখানে ওদের গাড়ি এবং লোক কাজ করছে। फिर भी सर इतना बड़ा नेटवर्क, लोगों कहाँ है? পান্ডে, তুমি বুঝতে পারছো না আমরা কাদের সাথে লড়াইতে নেমেছি। ওরা শুধু একটা জায়গায় নয়, ওরা ওরা ভারতবর্ষের বুকে ওদের দল ছড়িয়ে আছে, আর এখানেও রয়েছে। কলকাতা থেকে এই এত পর্যন্ত আমাদের কিছু করার সহজ কাজ নয়। ঠিক সেই কারণেই আমরা ডকের কাছাকাছি এক জায়গায় রইলাম। আর আপনি জানেন আপনি কি করেছেন? আপনার জন্য সমস্ত কিছু হয়েছে, আর আপনি আপনি এখন এখানে এসেছেন কেন? ভদ্রলোকের চোখ মুখ কেমন যেন শুকনো শুকনো লাগছিল। তিনি সেভাবেই ঘরের ভেতর ঢুকতে ঢুকতেই বললেন, অজিত বাবু, একটু শান্ত হন। অনেক বড় একটা ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারছি, কিন্তু এই মুহূর্তে পেপারটা আমার হাতে নেই। হাতে নেই মানেটা কি? আপনি তো সমস্যাটা করিয়েছেন, আর এখন আপনি বলছেন কিছু হাতে নেই। হীরালাল আরো কিছু বলতে যাচ্ছিল, তার আগেই পেছন থেকে ব্যোমকেশ আর গোবর্ধন এসে ঢুকলো সেই ঘরে আর বলল, অজিত, উনি ঠিকই বলছেন, ওনার হাতে এখন ব্যাপারটা নেই। উনি সত্যবতীকে অপহরণ করিয়েছিলেন ঠিকই, কিন্তু এখন ওনার কাছ থেকে সত্যবতীকে অন্য কেউ তুলে নিয়ে গেছে। কি আমি ঠিক বলছি তো হীরালাল বাবু? হীরালাল মাথা তুলে ব্যোমকেশের দিকে একবার তাকালো, তারপর মাথা সামান্য নিচু করে দাঁড়িয়ে অপরাধীর মতোই বলল, আমি শুধু ওদের সাহায্য চেয়েছিলাম ব্যোমকেশ বাবু। আসলে আপনার স্ত্রীকে তুলে নিয়ে গিয়ে আপনার কাছ থেকে গুন্ডারের সিংগুলো বার করা আমার উদ্দেশ্য ছিল। কিন্তু ওরা আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে, আমার নেপালে ছেড়ে দিয়ে চলে গেছে। ওরা অনেকদিন ধরে এই সুযোগটা খুঁজছিল হীরালাল বাবু, আর আপনি সেই সুযোগটা তৈরি করে দিয়েছেন। এখন বলুন, আপনি এখানে এসেছেন কেন? আপনাকে কিন্তু চাইলে আমি পুলিশের হাতে তুলে দিতে পারি। তারপরেই ব্যোমকেশ বাবু, আমি অপরাধ করেছি, কিন্তু কিন্তু তাতে তো আপনাদের কোনো সাহায্য হবে না। আমি আপনাকে সেখানে নিয়ে যেতে পারি যেখানে ওরা আপনার স্ত্রীকে আটকে রেখেছে, সেটা আমি জানি। এ কথায় আমরা সবাই কেমন যেন চঞ্চল হয়ে উঠলাম। ঘরের দরজা বন্ধ করে দিয়ে 5 জন বসে পরিকল্পনা করতে লাগলাম, আর হীরালাল সঙ্গে সঙ্গেই বলল, নেপাল পর্যন্ত আমরা একসাথে এসেছি, আমার সাথে ওদের কথা হয়েছিল সত্যবতীকে আপনার হাতে তুলে দেওয়ার বদলে আপনি আমার জিনিসগুলো ফেরত দেবেন। কিন্তু এখানে আসার পর ওরা ওদের পরিকল্পনা বদল করে, ওরা অন্য কারোর সাথে কথা বলে ঠিক করে। আপনি অনেক বছর আগে ওদের কোনো একের সঙ্গে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন। আপনার স্ত্রীকে ছাড়ার বদলে তাদের সঙ্গীকে ছেড়ে দিতে হবে। ব্যাপারটা তো এমনও হতে পারে আপনি খবরটা আমাদের দেওয়ার জন্য আমাদের কাছে এসেছেন, আর এখন ভালো সাজার নাটক করছেন। ব্যোমকেশ বাবু, আমি অনেক বড় ভুল করেছি, তবে আর ভুল করতে চাই না। আপনারা আমায় বিশ্বাস করুন। আপনারা আমায় বিশ্বাস না করলে সেখানে আপনারা কখনোই যেতে পারবেন না। কিন্তু ওদের লোক বলতে অনেক রয়েছে, তাছাড়া ওদের কাছে অস্ত্রশস্ত্র অনেক রয়েছে। আমাদের কাছে মেরে কেটে 2-3টে পিস্তল হবে, সেটা দিয়ে কি ওদের সাথে মোকাবিলা করা যাবে? আর তাছাড়া এর মাঝে যদি বৌদির কিছু হয়? আমি আপনাদের রাতের বেলায় ওখানে নিয়ে যাব, তাহলে চলো, তাহলে হয়তো আপনারা কিছু করতে পারবেন। আমি কিছু চাই না ব্যোমকেশ বাবু, আমি যে অন্যায় করেছি তার ভুল আমি বুঝতে পারছি। আসলে গন্ডারের সিংগুলো আমি না পেলে
আমার অনেক বড় ক্ষতি হয়ে যেত, এবং যাদের সাথে আমি এই ব্যবসা করি তারা আমার পরিবারকে প্রাণে মারার হুমকি দিয়েছিল ব্যোমকেশ বাবু। তাই আমি এই কাজটা করতে বাধ্য হচ্ছি, কিন্তু এখন মনে হচ্ছে আমি ভুল করেছি। নেপালে আমাদের কাছেও চিঠিটা তার মানে আপনি পাঠিয়েছিলেন, তাই না? যাতে আমরা এখান থেকে চলে যাই। আমি পাঠিয়েছিলাম, আমি দেখতে চাইছিলাম যে আপনারা কি করেন। যদি আপনারা ওখান থেকে চলে যেতেন তাহলে আমি আর আপনাদের কাছে আসতাম না। তবে আপনারা সেটা না করে এত দূর পর্যন্ত এসেছেন যখন, আমিও মনে একটু ভরসা পাচ্ছি ব্যোমকেশ বাবু। আপনার স্ত্রীকে আপনি ছাড়িয়ে নিয়ে যান, আমি যা অন্যায় করেছি তার প্রায়শ্চিত্ত করা হোক। হীরালাল বাবুর কথাগুলো আমি যেন এবার বুঝতে পারলাম। ঠিক সত্যবতীকে ওরা অপহরণ করেছে বলে ব্যোমকেশ যেমন সত্যবতীর পিছনে এখানে এসেছে, তেমনি হীরালাল বাবু তার পরিবারকে বাঁচাতেই হয়তো সত্যবতীকে অপহরণ করিয়েছিল। তাই হীরালাল বাবুকে সামান্য বিশ্বাস করতে শুরু করলাম আমরা। হীরালাল বাবু আমাদেরকে বললেন ডকের কাছাকাছি কোনো একটা পরিত্যক্ত কারখানায় ওরা সবাই আছে, আর সেখানে যাওয়ার রাস্তাটা হীরালাল বাবু জানেন। এখান থেকে সেখানে যেতে মোটামুটি মিনিট 40 লাগবে। আমরা একটা গাড়িতে করে তার কাছাকাছি যেতে পারি, তারপর সেখান থেকে আমাদের হেঁটে যেতে হবে, কারণ গাড়ি আর সেদিকে ঢোকে না, আর গাড়ি ঢুকলে সন্দেহ বাড়তে পারে। দেখা গেল আমি বাদে সবার কাছেই একটা করে পিস্তল রয়েছে, এমনকি পাণ্ডের কাছেও তার একটা নিজের পিস্তল রয়েছে। আসলে পাণ্ডের কাজকর্ম যে খুব একটা সোজা পথে না সেটা আমি বুঝতে পারছিলাম, কারণ তার চেনাশোনা লোক এদিক ওদিকে অনেক রয়েছে, আর তারাও যে সোজা পথের কেউ নয় সেটাও আমি জানি। তবে এই মুহূর্তে সেসব দেখার চেয়ে আমাদের প্রয়োজন সত্যবতীকে উদ্ধার করা। হীরালাল বাবুর ওপরে ব্যোমকেশ বিশ্বাস করছিল, তাই আমরাও তাই করলাম। একবার গোবর্ধন আমার কানের কাছে এসে ফিসফিস করে বলল, কি অজিতবাবু, হীরালাল বাবুকে বিশ্বাস করছেন? আমার কিন্তু লোকটাকে কেমন সন্দেহ হচ্ছে। সন্দেহ তো আমারও হচ্ছে গোবর্ধন, কিন্তু এই মুহূর্তে হীরালাল বাবুর সাহায্য ছাড়া আমরা ওখানে যেতে পারবো না। পরে যদি তেমন কোনো সমস্যা দেখা যায় সেটা তখন ভাবা যাবে। এখন আমাদের বৌঠান পর্যন্ত পৌঁছানোই প্রয়োজন প্রথম। সেটাও ঠিক, আমার মনে হয় তার জন্যই ব্যোমকেশদা হীরালাল বাবুর উপরে বিশ্বাস করছে। দেখা যাক, চিন্তা নেই অজিতবাবু, এবার আর আমরা বৌদিকে হারাবো না। হীরালাল, ব্যোমকেশ আর পাণ্ডে নিজেদের মধ্যে বেশ খানিকক্ষণ কথাবার্তা বলে রাতের পরিকল্পনাটা ঠিক করে নিল। অনেক কিছুই শুনলাম, তবে আমার কেন যেন মনে হচ্ছিল এটুকু যথেষ্ট নয়। একজন অপরাধীর ঘাঁটিতে আমরা মাত্র 5 জন মিলে হামলা করে কি কিছু করতে পারবো? তবে ব্যোমকেশ বোধহয় মনে মনে কিছু একটা ভেবে রেখেছিল। রাত হতেই আমরা বেরিয়ে পড়লাম। ভাড়ার গাড়িতে করে লোকালয় থেকে একটু বাইরের দিকে রকেটের কাছাকাছি আমরা পৌঁছালাম। তারপর সেখানে গাড়ি রেখে গাড়ির ড্রাইভারকে সেখানেই বসতে বলে আমরা এগিয়ে গেলাম। আমরা যে রাস্তা ধরে এগোতে লাগলাম সেদিকটা সামান্য জঙ্গল মতো রয়েছে। বড় বড় অচেনা গাছের ফাঁক দিয়ে আমরা রাতের অন্ধকারে করছি। আমাদের সবার কাছে পিস্তল রয়েছে, এমনকি পাণ্ডের প্রচেষ্টায় আরও একটা পিস্তল এখন আমার হাতে। তবে প্রয়োজন না হলে গুলি চালাতে বারণ করা আছে। ঠিক হলো, ব্যোমকেশ আর হীরালাল বাবু আগে গিয়ে ঢুকবেন, সেখানে আমরা থাকবো পিছনে। তারপর অবস্থা বুঝে ব্যবস্থা। যেখানে আমরা অপেক্ষা করব সেখান থেকে ব্যোমকেশ, হীরালাল আগে যাবে। সেখানে দাঁড়িয়েই ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, ব্যাপারটা একটু বেশি রিস্কি হয়ে যাচ্ছে না? তুমি একা যাবে আর হীরালাল বাবুর সাথে? হ্যাঁ, যাই বলো, আমি কিন্তু হীরালাল বাবুকে ঠিক ভরসা করতে পারছি না। তোমরা 3 জন বাইরে থেকে ভেতরটা নজর রাখার চেষ্টা করবে। আমি আর হীরালাল বাবু ভেতরে যাব, তারপর যদি প্রয়োজন হয় তোমরা ভেতরে চলে আসবে। আমার মনে হয় না সেই অপরাধীকে ছাড়ার আগে পর্যন্ত ওরা আমায় কিংবা সত্যবতীকে অন্তত মারার চেষ্টা করবে। যদি সেটাই হতো তাহলে সত্যবতীকে এত দূর পর্যন্ত টেনে আনতে যাবে কেন? ওদের কাছে জেলে থাকা ওদের সেই সাথীটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ব্যোমকেশের একটা কথায় আমি মনে যেন সামান্য বল পেলাম, তাই ওদের যেতে দিলাম।
অন্ধকারে আমাদের চোখের সামনে দিয়ে ওরা বেশ খানিকটা এগিয়ে যেতেই আমরা নিজেদের মধ্যে কথা বলতে বলতে আস্তে আস্তে এগোতে লাগলাম। হ্যাঁ, এটা একটা পরিত্যক্ত কারখানাই বটে। ব্যোমকেশ আর হীরালাল বাবু চোখের আড়াল হয়ে যেতেই পান্ডে বলল, ये बमकेश बाबू आदमी को इतना भरोसा क्यों कर रहा है? मुझे तो फिर भी शक होता है। পান্ডে, ব্যোমকেশদা যখন করেছে তখন তার নিচে কোনো একটা কারণ আছে। চলো এখন আমরা কারখানাটার কাছাকাছি থাকি, যদি প্রয়োজন হয় আমাদের ভেতরে ঢুকতে হবে। সবাই তৈরি থাকবে, বিপদ বুঝলেই প্রথমে গুলি চালাবে। আমরা যখন কারখানার কাছাকাছি এগিয়ে গেছি তখন বুঝতে পারলাম কারখানার সামনের দিকে লম্বা লম্বা ভাঙা দেওয়াল রয়েছে, আর সেই দেওয়ালের বাইরে দুজন রক্ষী বন্দুক হাতে দাঁড়িয়ে আছে। ব্যোমকেশ আর হীরালাল বোধহয় ভেতরে চলে গিয়েছিল, কারণ তাদের আর দেখতে পাচ্ছিলাম না। আমরা অনেকক্ষণ অপেক্ষা করলাম। বেশ কিছুক্ষণ অপেক্ষা করেও যখন ব্যোমকেশ কিংবা হীরালাল বাবুকে বাইরে আসতে দেখলাম না, তখন আমার সন্দেহ হলো। গোবর্ধন আর থাকতে না পেরে বলল, এত সময় লাগছে কেন? এত সময় লাগার তো কথা নয়। কোনো সমস্যা হলো না তো অজিতবাবু? আমি গোবর্ধনকে কিছু একটা বলতে যাব, তার আগেই দেখতে পেলাম আমাদের পাশে পান্ডে নেই। এদিক ওদিক তাকাতেই দেখতে পেলাম পান্ডে ওই ভাঙা দেওয়ালের পিছনের দিকে চলে গেছে। আসলে তাকে ভালোভাবে দেখা যাওয়ার কথা নয়, কিন্তু এখন চাঁদের আলো থাকায় খানিকটা দেখা যাচ্ছে। গাছের আড়ালে আড়ালে পাহারাদারদের চোখ এড়িয়ে সেখানে গিয়ে পৌঁছেছে সে, আর এখন আমাদেরকেও সে হাত নেড়ে তার দিকেই ডাকছে। আমরাও কোনোভাবে পাহারাদারদের চোখ এড়িয়ে চলতে চলতে একসময় সেখানে গিয়ে পৌঁছালাম। তারপরে বুঝতে পারলাম এটা কারখানার পেছনের দিক। এদিকটায় পাহারা নেই, আর কারখানাটা এমন একটা জায়গায় যেখানে সমুদ্রের শব্দ শোনা যায়। আমরা উবু হয়ে হাঁটতে হাঁটতে কাঁঠালের পেছনের দিক দিয়ে অন্যদিকে যেতেই বুঝতে পারলাম যে এদিকে পাহারা রয়েছে। আমরা অপেক্ষা করতে লাগলাম। দুজন পাহারাদার হাঁটতে হাঁটতে পাহারা দিচ্ছে। একজন আরেকজনের থেকে সামান্য দূরে চলে যাচ্ছে, আর কিছু সময়ের মধ্যেই গোবর্ধন বলে উঠল, বাবু, দুজন পাহারাদার দুদিকে যাচ্ছে। এই পাহারাদারটা সামনে এলে আমি ছুটে গিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ব। তখন আর একজন পাহারাদার এদিকে আসতে যাবে, তখন তাকে লক্ষ্য করে গুলি চালাতে হবে। তবে মনে রাখবেন, গুলি চলবে পায়ে, আর না হলে হাতে। আমার বুকের ভেতরটা কেমন যেন দুরু দুরু করে উঠল। এমন একটা পরিস্থিতিতে আগেও পড়েছি, কিন্তু সেখানে ব্যোমকেশ, সত্যবতী এদের জীবন নিয়ে কোনো সংশয় ছিল না, আর আমার হাতে ধরা বন্দুকটা কেমন যেন কেঁপে উঠল। গোবর্ধন বেশ কিছুক্ষণ সময় নিল। আমি সমুদ্রের শব্দ ছাড়াও মাঝে মাঝে ভেসে আসা অদ্ভুত শব্দ শুনতে পাচ্ছি, আর সেগুলো কোনো পাখি না অন্য কোনো জন্তুর সেটা বুঝতে পারছি না। আমার মাথার ভেতরটা কেমন যেন সব গোলমাল হয়ে আসছে। সব কারণগুলো এই মুহূর্তে আমরা ঠিক কোন বিপদের মধ্যে পড়তে চলেছি তা কেউই জানি না। আর তাছাড়া আমাদের দিকে ভেসে আসছে রাতের যে একটা শব্দ, সে শব্দটা ওইখানে প্রখর হয়ে উঠছে। তারপরেই এদিকের অন্ধকারে পাহারাদারটা আসতেই সেই ছুটে গিয়ে তার গায়ের উপর লাফিয়ে পড়ল। পাহারাদার মাটিতে ধপ করে পড়ে যেতে অন্য পাহারাদার এদিকে আসতে থাকে, তবে সে বন্দুক তুলে থাকলো, আর গুলি করার আগেই হঠাৎ করে একটা গুলির শব্দ শোনা গেল। আমি দেখতে পেলাম আমার কাছ থেকে যে পান্ডে গুলি চালিয়েছে, আর তার সাথেই কারখানার ভেতর থেকে দুই একজন বেরিয়ে আসতে লাগলো। পান্ডে আর গোবর্ধন অদ্ভুত দক্ষতায় তাদের দুজনকে চিৎকার করে তার আগেই ভেতর থেকে একটা গলার স্বর শোনা গেল, হাতের বন্দুক ফেলে দাও, নাইলে এই দুজনে কিন্তু মরবে। আমরা তাড়াতাড়ি কারখানার সেই জায়গা থেকে ছুটে পিছনের জঙ্গলের মধ্যে বড় বড় গাছের মধ্যে গিয়ে লুকোলাম। তারপরের ঘটনাটা আগেই বলেছি। এমন একটা অবস্থার মধ্যে পড়তে হবে সেটা কল্পনাতেও ভাবতে পারিনি। আমরা অন্ধকার জায়গাটা থেকে বেরিয়ে এসে সামনে দাঁড়াতেই দেখতে পেলাম ভেতরে বেশ কয়েকজন লোক রয়েছে। তাদের সবার কাছেই অস্ত্র। সত্যবতীকে একটা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। যে লোকটা আমাদের দিকে তাকিয়ে কথা বললেন তার পরনে আধুনিক পোশাক, আর মাথায় একটা টুপি, হাতে একটা পিস্তল, এমনকি তার চোখে একটা চশমা রয়েছে
যেটা এই রাতের বেলাতেও সে পড়ে রয়েছে। হীরালাল, ব্যোমকেশ আর সত্যবতীকে ঘরের মধ্যেই বাঁধা থাকতে দেখলাম। ঘটনার আকস্মিকতায় আমরা কি করব কিছু বুঝতে পারার আগেই একটা ঠক করে শব্দ হতে দেখতে পেলাম গোবর্ধন তার হাতের পিস্তলটা ফেলে দিয়েছে। তার দেখা দেখি পাণ্ডেও পিস্তল ফেলে দিল। এমনকি আমিও ফেলে দিতেই যাচ্ছিলাম, কিন্তু তার আগেই বুঝতে পারলাম আমি এখনো অন্ধকার থেকে পুরোটা বের হইনি। তাই হাতের পিস্তলটা তাড়াতাড়ি পকেটের মধ্যেই ভরে রাখলাম। যে রক্ষীদের ওপর আমরা আক্রমণ করেছিলাম তারা উঠে দাঁড়িয়েছে। সবাই মিলে আমাদের ঘিরে ভেতরে নিয়ে চলে গেল। ব্যোমকেশ আমার দিকে তাকালো, কিন্তু কিছু বলল না। তার আগে সেই লোকটি আবার বলল, তোমাদের কারোর কোনো লোকসান করার ইচ্ছে আমাদের নেই, লেকিন আমরা যা চেয়েছি তা ফেরত দিয়ে দিলে তোমাদের সবাইকে এখান থেকে যেতে দিব। তবে তোমাদের একজনকে আমাদের এখানে থাকতে হবে, তা না হলে তোমরা ফিরে গিয়ে তোমাদের কথা নাও রাখতে পারো। তুমি ভাবলে কি করে তোমার কথা আমরা শুনবো? তুমি যাকে ছাড়া কথা বলছো তার উপরে 14টা খুন ডাকাতি, এমনকি আরো অনেক কেস রয়েছে। তাকে ছেড়ে দেওয়া মানে আর একটা অন্যায় করা। সেটা আমরা কখনোই করব না। ভুল করছো। এখানে তোমাদের কোনো কথা চলবে না। এখানে আমি যা বলবো তাই চলবে, সমঝা? আমাদের সবার হাত বেঁধে রেখে এতজন লোককে নিয়ে এই কথা সবাই বলতে পারে। তুমি আসলে তখনও একজন ভীতু ছিলে, আর এখনো একজন ভীতুই আছো। তখন একটুর জন্য তোমায় আমি ধরতে পারিনি, তবে ভেবে রেখেছিলাম তোমায় আমি ধরবই। আমাকে ছাড়া অত সহজ নয়, বুঝলে? হীরালাল না থাকলে তোমরা এত দূর পর্যন্ত পৌঁছতেই পারতে না। ও এক বিশ্বাসঘাতক হ্যায়। আমি বিশ্বাসঘাতকতা করেছি না তুমি বিশ্বাসঘাতকতা করেছো? আমায় অপহরণ করতে সাহায্য করে তারপর আমার ছেড়ে নিজেরা পরিকল্পনা করেছো। লোকটা হঠাৎ করেই হীরালাল বাবুর দিকে এগিয়ে গিয়ে তার কপালে বন্দুকটা ঠেকিয়ে তারপরে বললেন, একদম চুপ, একদম চুপ, না হলে এই গুলিতে খুলি উড়িয়ে দেব। আমার এসব ভালো লাগছে না, আমার এখান থেকে বেরিয়ে যেতে হবে। আমি বেশিক্ষণ থাকতে পারবো না, তবে তোমাদের সবাইকে ছেড়ে দিতে পারি, লেকিন তোমাদের একজনকে আটকে থাকতে হবে। আমার কাজ না হওয়া পর্যন্ত তাকে ছাড়া যাবে না। এবার তোমরা ঠিক করো তোমরা কি করবে। আমরা সবাই চুপ করেছিলাম। এই সময় গোবর্ধন হঠাৎ বলে উঠল, এতগুলো লোক আর এত বন্দুক নিয়ে বড় বড় কথা সবাই বলতে পারে। একবার বন্দুক রেখে সামনাসামনি আসুন না, তারপর দেখছি। এর কথায় লোকটা বোধহয় রেগে গেল। একটা ইশারা করতেই পিছন থেকে একজন রক্ষী গোবর্ধনকে ঠেলতে ঠেলতে সামনের দিকে নিয়ে গেল। গোবর্ধনের দিকে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে লোকটা হঠাৎ হাত তুলে নিয়ে গোবর্ধনের গালে একটা সপাটে চড় মারল। আর ঠিক সেই সময়তেই গোবর্ধন তার ডান পায়ের জুতোর মধ্যে থেকে একটা ছুরি বের করে লোকটার বন্দুক ধরা হাতে গেঁথে দিল সজোরে। লোকটার হাত থেকে বন্দুকটা পড়ে গেল মাটিতে, আর আমি সেই সুযোগে আমার পকেট থেকে বন্দুকটা বার করে তুলে ধরলাম তার কপাল লক্ষ্য করে। আমরা বেশ খানিকটা ভেতরে এসে পৌঁছেছিলাম, আর সেই জন্যই আমার থেকে সেই লোকটার দূরত্ব খুব একটা বেশি নয়। আমি বন্দুক তুলে রেখে বললাম, গোবর্ধন, তাড়াতাড়ি সত্যবতী আর হীরালাল বাবুর বাঁধনটা তাড়াতাড়ি খুলে দাও। আর এই যে, একদম নড়ার চেষ্টা করবেন না, হ্যাঁ? নড়ার চেষ্টা করলেই কিন্তু গুলি চালাবো আমি। বর্ধমানের পাণ্ডে এইসব কাজে খুব পারদর্শী। পাণ্ডে তখনই ভেতরে থাকা 15-16 জনের বন্দুক কেড়ে নিয়ে তাদেরকে এক জায়গায় দাঁড় করিয়ে দিল। আর ব্যোমকেশ হীরালাল বাবুর বাঁধন খোলা হতেই ব্যোমকেশ একটা পিস্তল তুলে নিয়ে এগিয়ে গেল সেই লোকটার দিকে। তারপরই বলল, এবার কি হবে তোমার আসল নামটা আমি কখনো জানতে পারিনি, তোমাকে ধরতেও পারিনি, কিন্তু আজ তো তুমি ধরা পড়েছ। লোকটা চাপা গলায় কাঁপতে কাঁপতে বলল, এর ফল কিন্তু ভালো হবে না। তোমরা কি করছো তোমরা নিজেরাই জানো না।
সব জানি, আগেরবার যেটা করতে পারোনি সেটা এইবার করবে। গোবর্ধন এগিয়ে গিয়ে সত্যবতীর বাঁধন খুলে দিয়েছিল। সে কেমন যেন মোচিত হয়েছিল। আমি বন্দুক পকেটে রেখে সত্যবতীর পাশে গিয়ে তাকে জাগানোর চেষ্টা করলাম, কিন্তু অনেক চেষ্টা করেও তাকে জাগানো গেল না। এবারে পাণ্ডে এগিয়ে এসে সত্যবতীকে পিঠে তুলে নিল। ব্যোমকেশ লোকটার দিকে বন্দুক তুলে রাখল। আমি তার পিছনে, তারও পিছনে হীরালাল বাবু। এদিকে গোবর্ধন বন্দুক ভেসে তুলে নিচ্ছে দেখে আমি বললাম, গোবর্ধন, ওগুলো নিও না, ওগুলো বেআইনি। তোমার কাছে থাকলে তোমার সমস্যা হতে পারে। ব্যোমকেশ বন্দুক তুলে রইল। আমরা সেখান থেকে বেরিয়ে এলাম। কথা হলো আমরা গিয়ে সত্যবতীকে গাড়িতে তুলব। তারপর ব্যোমকেশ আর আমি সেখানে রইলাম, বাকিরা চলে গেল। ব্যোমকেশ লোকটার মাথায় বন্দুক ঠেকিয়ে আস্তে আস্তে বাইরে নিয়ে এলো তাকে। সে তখনও তর্জন গর্জন করে চলেছে, আর আমি বন্দুক তুলে বাকি লোকেদের ওপর তাক করে রেখেছি যাতে তারা কোনোভাবেই বাইরে আসতে না পারে। এইভাবেই কারখানার জায়গাটা পেরিয়ে আমরা আমাদের অপেক্ষা করার জায়গায় এলাম। ব্যোমকেশ তুলে আনা দড়ি দিয়ে লোকটার হাতটা ভালো করে বেঁধে দিল। দলের লোকগুলো ঠিক সেই সময় গুলি ছোড়া শুরু করলো, কিন্তু আমরা ততক্ষণে অনেকটা পেরিয়ে এসেছি। গাড়িতে এসে সবাইকে তুলে দিয়ে দেখা গেল যে লোকটার জন্য জায়গা হচ্ছে না। তাই আমরা ভাবছি দেখে গোবর্ধন বলল, আমরা তাকে নিয়ে এগিয়ে যেতে পারি। সে আর পাণ্ডে হেঁটে হেঁটে আসছে পিছনে। গোটা ব্যাপারটাই ঠিক কিভাবে হয়ে গেল আমরাও ভেবে বসেছিলাম সেটাই। আমরা জিতে গেলাম, কিন্তু ঠিক সেই সময় আরও একটা ঘটনা ঘটল। আমাদের পিছনে আসতে থাকা গোবর্ধনের পায়ে হঠাৎ করেই একটা গুলি এসে লাগলো, আর আমরা দেখতে পেলাম সেই গোটা দলটা ততক্ষণে আমাদের দিকে আসতে শুরু করেছে। কিন্তু তখন আর কিছুই করার নেই। আমরা দ্রুত গাড়ি চালানোর চেষ্টা করলাম। আমাদের গাড়ির পেছনের দিকে অদ্ভুতভাবে গোবর্ধন আর পাণ্ডে উঠে বসলো কোনো মতে। আমরা গাড়ি নিয়ে বেরিয়ে আসছি, এমন সময় আমাদের উল্টো দিকে একটা জিপ আসছে দেখা গেল। আমরা ভাবলাম হয়তো আর কোনো সাধারণ যাত্রী হবে, কিন্তু জিপটা সোজা এসে আমাদের গাড়িতে ধাক্কা মারতেই আমরা ছিটকে গিয়ে পড়লাম সকলে। এই ধাক্কাটা লাগার আগের মুহূর্তে আমি দেখতে পেয়েছি সে গাড়িতে বসে থাকা দুজনের মধ্যে একজন সেই মেয়েটি যাকে স্টেশনে আমি দেখেছিলাম, হ্যাঁ, এলাহাবাদ স্টেশনে, যে সত্যবতীকে ধরে ধরে নিয়ে যাচ্ছিল। ধাক্কাটা লাগার সাথে সাথেই যে লোকটিকে আমরা ধরে নিয়ে যাচ্ছিলাম সে লাফ দিয়ে গাড়ির বাইরে লাফিয়ে পড়ল, কিন্তু তাকে ধরার আগেই ততক্ষণে সামনের গাড়ি থেকে দুজন উঠে এসে আমাদের ওপর এলোপাথারি গুলি চালাতে লাগলো। বাধ্য হয়ে আমাদের গাড়ির পিছনে গিয়ে লুকোতে হলো, আর সেই ফাঁকেই ওই গাড়ির লোকটাকে নিয়ে ওরা চলে গেল। আমরা গুলি চালালাম, কিন্তু তাতে কিছুই হলো না। শেষটা দেখা গেল গোবর্ধন আর পাণ্ডে দুজনেরই গুলি লেগেছে, কারণ তারা ছিল গাড়ির বাইরে। দুদিনের মধ্যেই আমরা আবারও নেপাল হয়ে কলকাতায় ফিরে আসি, কিন্তু গোবর্ধন আর পাণ্ডেকে দু একদিন মতো হাসপাতালে থাকতে হয়েছিল। তারপরে গোবর্ধন আমাদের সাথেই ফিরে আসে, কিন্তু পাণ্ডের ক্ষতটা গভীর ছিল, তাকে বেশ কয়েকদিন থাকতে হয় হসপিটালেই। ব্যোমকেশ ফিরে আসার সময় পাণ্ডেকে বলেছিল, পাণ্ডে, তুমি একটু সাবধান থাকবে। গোটা ব্যাপারটা এখানেই শেষ হয়ে যাবে না। সত্যবতীকে আমরা উদ্ধার করতে পেরেছি ঠিকই, কিন্তু ওরা কিন্তু এখনো আমাদের অনেক কিছু করতে পারবে, কারণ ওদের সেই সাথীকে না ছাড়া পর্যন্ত ওরা চুপ করে বসে থাকবে না। आपने चिंता करबेन ना सर, मेरे इलाका में मुझे मारना इतना आसान नहीं है। ব্যোমকেশদা, তুমি জানো না, পাণ্ডেকে যেখানে সবাই লোকাল গুন্ডা বলে, ও আমার বন্ধু বলেই তোমাদের এত সহজে সাহায্য করেছে, না হলে ওকে সহজে পাওয়া যায় না। সে কথা শুনে আমি চমকে উঠলাম। শেষে আমাদের তাহলে একটা ডনের সাহায্য নিতে হলো। তবে পাণ্ডের সাথে কদিন কথাবার্তা বলে, এমনকি তার সাথে কাজ করে লোকটাকে তো বেশ ভালোই মনে হয়েছিল। তবে আমাদের সেখান থেকে ফিরে যাওয়া প্রয়োজন ছিল, কারণ সত্যবতীর অবস্থা খুব একটা ভালো ছিল না। মাঝে মাঝে তার জ্ঞান ফিরছে, আবার মাঝে মাঝেই চলে যাচ্ছে। তার উপর কোন জায়গাটায় ওষুধ প্রভাব ফেলছে সেটা ঠিক করে বোঝা যাচ্ছে না। তাই জন্যই আমরা আর দেরি করতে চাইছিলাম না। লোকাল একটা ডাক্তার দেখিয়ে পরদিনই আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হলাম। তবে এবার আমাদের সাথে হীরালাল বাবু নিজেও ছিলেন। কলকাতায় পৌঁছে গেলাম দুদিনের মধ্যেই।
অন্তত নেপাল থেকে কলকাতা ফিরতে আমাদের দুদিনই লাগলো। মাঝপথে হীরালাল বাবু চলে গেলেন, তবে বুঝতে পারছিলাম তিনি ব্যোমকেশকে আরো কিছু বলতে চাইছিলেন, তবে এটা সঠিক সময় নয় বলে সে কথা আর হলো না। সত্যবতীকে নিয়ে এসে একটা হাসপাতালে ভর্তি করা হলো। তারপর ইচ্ছে না থাকলেও আমাদেরকে বাড়িতেই ফিরে আসতে হলো। তবে সত্যবতীর জন্য পুলিশি পাহারার ব্যবস্থা করা হয়েছে। ব্যোমকেশে মনে হয়েছিল তার উপর আরো একবার আক্রমণ হতে পারে। আমরা বাড়ি ফিরে এসেছি দেখে পুরিরাম সামান্য নিশ্চিন্ত হলো, কিন্তু তার ওই একই প্রশ্ন, তার বৌদিমণি কোথায়? আমি তাকে বললাম যে বৌদিমণি হাসপাতালেই আছে। সেটা বলতেই সে তখন যাওয়ার জন্য জোর করলেও তখন রাত হয়ে এসেছিল বলে সেই দিনটা যাওয়া হলো না। রাতে ব্যোমকেশের ঘরে বসে এই সমস্যা নিয়ে আলোচনা করছে, এমন সময় ব্যোমকেশ বলল, অজিত, আমার মনে হচ্ছে ব্যাপারটা এখানেই থেমে থাকবে না। যে লোকটার কথা তোমার মনে আছে, ওর সঠিক নাম এখনো পর্যন্ত কিন্তু আমি জানি না। ওকে একটা নাম্বারে ডাকা হয়। ওর নাম্বার কত জানো? ফোন নাম্বার হলো 13 নম্বরটা আমাদের কাছে আনলাকি বলে মনে করা হয়, আর সেই কারণেই ওই নাম্বারটা রেখেছে। ওকে ধরতে পারলে অনেক কিছুই বার করা যেত অজিত, কিন্তু আমাদের হাত থেকে আর একটা সুযোগ বেরিয়ে গেল। কিন্তু ব্যোমকেশ, বৌঠানকে তো পাওয়া গেছে, তাহলে আমাদের তো একটু নিশ্চিন্ত হওয়া দরকার। অন্তত আমরা বৌঠানকে ফিরিয়ে আনতে পেরেছি। তুমি ওকে চেনো না অজিত, ওর সঙ্গে আমি পাল্লা দিয়ে লড়াই করেছি। ওর মাথার বুদ্ধি খুব প্রখর। ওরকম একটা প্রতিপক্ষের সাথে লড়াই করেও ভালো লাগে, কিন্তু ওকে আমি ধরতে পারিনি এবং তখন আমার থেকে বেরিয়ে গেছে ও। আর এখনো তবে ও চুপ করে বসে থাকবে না, আরো কিছু একটা অন্তত করার চেষ্টা করবে। কিন্তু আমার ভয় হচ্ছে পাণ্ডের জন্য। আমরা তো এখানে চলে এসেছি, কিন্তু পাণ্ডে ওখানেই রয়েছে। যদি ওর কোনো ক্ষতি হয় তাহলে সেটার দায় কিন্তু আমারও থাকবে অজিত। আমরা নিজেদের মধ্যে কথা বলে চলেছি, এমন সময় টেলিফোন বাজলো। ব্যোমকেশ উঠে গিয়ে টেলিফোন ধরতেই বোঝা গেল দাসবাবু। দাসবাবুর সাথে বেশ কিছুক্ষণ কথাবার্তা হলো এবং সত্যবতীকে যে পাওয়া গেছে সেটা দাসবাবুকে জানিয়ে দেওয়ার পরে ব্যোমকেশ এসে চেয়ারে বসতে যাবে, এমন সময় আবারও টেলিফোনটা বাজছে। সে আবারও উঠে গেল। তারপর টেলিফোন ধরার পরেই বুঝতে পারলাম অপর প্রান্ত থেকে প্রথমে কিছুক্ষণ কথা ভেসে এলো না। তারপর আস্তে আস্তে ব্যোমকেশ বলল, আমি জানি তুমি কে, তবে এখন কি জন্য ফোন করেছো? অপর প্রান্ত থেকে কি কথা ভেসে এলো সেটা আমি জানি না, তবে কথাটা শুনেই ব্যোমকেশ যেন সামান্য চমকে উঠল। তারপরেই বলল, পাণ্ডের যদি কিছু হয় তাহলে কিন্তু আমি তোমায় ছাড়বো না, এটা মনে রাখবে। ওর গায়ে যেন একটা আঁচড়ও। অপর প্রান্ত থেকে আরো কিছুক্ষণ কথা হওয়ার পরে টেলিফোনটা কেটে গেল। ব্যোমকেশ আমার সামনে এসে ধক করে বসে পড়ল। আমি উত্তেজিত হয়ে বললাম, কি হয়েছে ব্যোমকেশ? ব্যোমকেশ আমার দিকে হতাশ চোখে তাকিয়ে বলল, আমি ঠিকই সন্দেহ করেছিলাম অজিত, ওরা পাণ্ডেকে ধরে ফেলেছে। সে কি? তাহলে তাহলে এখন কি করবে? সত্যবতী সুস্থ না হওয়া পর্যন্ত কিছু করা যাবে না অজিত, তবে আমাদের একবার যেতেই হবে। কোথায়? ব্যোমকেশ আগের মতোই আমার দিকে তাকিয়ে বলল, ওদের আসল ডেরায়। কিন্তু ব্যোমকেশ, আমি তো ভেবেছিলাম মায়ানমারের ওই ডগটাই ওদের আসল ডেরা। তাহলে ওদের আসল ডেরাটা কোথায় আর কে আছে এসবের পিছনে? ব্যোমকেশ এরপর যে নামটা আমায় বলল সেটা শুনে আমি চমকে উঠলাম। বুঝতে পারলাম যে বৌঠানকে ফিরিয়ে আনতে পারলেও আমাদের কাজ এখানেই শেষ নয়। ব্যোমকেশ ঠিকই বলেছিল, ব্যাপারটা এখানেই থেমে থাকবে না, এর শেষ এখনো বাকি আছে। আপনারা এতক্ষণ শুনছিলেন লেখক সুকান্ত দাশের কলমে সত্যবতী অন্তর্ধান রহস্য সিরিজের অন্তিম গল্প মায়ানমারে মৃত্যুফাঁদ। আজকের গল্প পাঠে ও অজিতের ভূমিকায় ছিল কুন্তল, ব্যোমকেশের ভূমিকায় ব্রতদীপ, অন্যান্য চরিত্রে রাজ, অরূপ, সৌরভ সাহা, অর্ঘ্যজিৎ। গল্পে সূত্রধর আমি আসঞ্জন, শব্দ সংযোজন ও আবহে রণজয় ও ঈশান, প্রচ্ছদ অলঙ্করণে কৃষ্ণেন্দু। পর্বটি সমগ্র পরিচালনা এবং পরিকল্পনায় পার্থপ্রতিম ও ঈশান। গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। লাইক করুন, কমেন্ট করুন
আর খুব ভালো লাগলে শেয়ার করুন সবার সাথে। আরও ভালো ভালো গল্প শুনতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি। তবে আজ আসি, আবার অন্য কোনো দিন এক নতুন গল্প নিয়ে হাজির হব আপনাদের কাছে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন আর শুনতে থাকুন। নমস্কার, শুভরাত্রি।